সবাইকে গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জাংশন। তো কেন আমরা শিলিগুড়ি, তো সেটা তো আমি অবশ্যই বলবো। তো কালকে রাত্রিরে আমরা ট্রেন ধরে এখন আমরা আপাতত আছি কিন্তু শিলিগুড়িতে। হ্যাঁ, আর অবশ্যই আমি একা নয়, অবশ্যই কৃত্তিকা এসেছে। তো সকালবেলা এখন জাস্ট আমরা একটা হালকা করে সারা রাত ঘুম দিয়ে উঠলাম। তো এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে হাসিমারার দিকে, কারণ এখানে ট্রেনটা শিলিগুড়িতে ইঞ্জিন চেঞ্জ করে, কারণ ট্রেনটা যেদিক দিয়ে এসেছে আবার সেই দিকে কিন্তু ব্যাকে যাবে, কারণ আমরা এখান থেকে যাব হচ্ছে হাসিমারা। হাসিমারা কেন যাচ্ছি? অবশ্যই হাসিমারা লোকে কেন যায়, আমরা আবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করছি এবারে। তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে ভুটান। তো গল্প অনেক হবে, কথা অনেক হবে। শিলিগুড়িতে এসে এই ভিডিওটা শুরু করার একটাই কারণ হচ্ছে, আপনারা অনেকেই জানেন যারা নর্থ বেঙ্গল এসেছেন বা ভুটানের সাইডে গেছেন, এই শিলিগুড়ি থেকে হাসিমারা অবধি বা আলিপুরদুয়ার জাংশন অবধি যে রাস্তাটা ট্রেনের, অসাধারণ সুন্দর ট্রেন রুট। মানে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা যাবে, দুদিকে পুরো ডেন্স ফরেস্ট, জলদাপাড়া, গরুমারা, অনেকগুলো ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাব। তো সেই ভিডিও আপনাদের দেখাবো। আর ভুটান ট্রিপ শুরু করার আগে এই যে অসাধারণ আমাদের ট্রেনের জার্নিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্যই ভিডিওটা এখানে ইন্ট্রো করা। তো ভুটান ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব, তার আগে এই অসাধারণ ট্রেন জার্নিটাও আপনাদেরকে দেখাবো। এখন দাঁড়ানো এসে সেবকে, আর সেবকে আমরা সেই বিখ্যাত টানেলটা দেখতে পেলাম। আপনারা অনেকেই জানেন বা অলমোস্ট সবাই জানেন, সিকিম অব্দি আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ লাইনকে এক্সপ্যান্ড করছে। তো সিকিমের যে লাইনটা স্টার্ট হবে, সেটা কিন্তু এই সেবক থেকেই স্টার্ট হবে, সেবক থেকে টানেলের মধ্যে দিয়ে রংপু অব্দি পৌঁছাবে। সেই টানেলটা আপনাদের দেখায়, তৈরি হচ্ছে এখন। এই যে সেই টানেল, যে টানেলটি তৈরি হচ্ছে এখন সিকিম যাবার রাস্তায়।
ভাবছিলেন কৃত্তিকাকে তো দেখতে পাচ্ছি না, এই যে কৃত্তিকা, ওকে ছাড়া তো ট্রিপ হবে না, স্বাভাবিক সেটা। তো যাই হোক, আমরা জাস্ট হাসিমারা নামলাম ট্রেন থেকে। ট্রেন 1 ঘন্টা লেট, আমাদের শিডিউল টাইম থেকে অলরেডি আমরা 1 ঘন্টা পিছিয়ে গেছি। তো এখন হাসিমারাতে নেমে এবার অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। অটো স্ট্যান্ড থেকে আমরা অটো বুক করে জয়গাঁও যাব, তারপর জয়গাঁও থেকে আমাদের যে গাড়ি আছে সেই গাড়ি বুক করা আছে সেগুলো অলরেডি, তো তারপর সেখান দিয়ে আমরা যাব। তো এখন আগে যাই, অটোটা করি। এসে গেছি জয়গাঁও। এই যে আমার পাশে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভুটান বর্ডার। আমরা যাচ্ছি পিডেস্ট্রিয়ান টার্মিনালে, ওখানে আমাদের ইমিগ্রেশন হবে, তারপর বর্ডার ক্রসিং করব। তো এখন ওই যেখানটা ট্যাক্সি স্ট্যান্ড আছে আর কি, ওই জায়গাটা আমাদের নামিয়ে দিয়েছে, ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। ইমিগ্রেশন কমপ্লিট করে ওপারটা দেখাই। ইন্ডিয়া থেকে ভুটানে ঢোকার পর প্রথম যে শহরটায় আমরা আসছি সেটার নাম হচ্ছে ফুনশোলিং, এবং সেখানে আমরা ইমিগ্রেশন করি এবং এসডিএফ দেওয়ার পর আমাদের পাসপোর্ট স্ট্যাম্প পড়ে গেছে। তা আমরা এখন গাড়িতে উঠে গেছি। আমরা একটা গাড়ি এখান থেকে নিয়েছি, গাড়িটা হচ্ছে টয়োটা হিয়াস, এবং এই গাড়িতে করে আমরা এখন আমাদের যাত্রা শুরু করে দিয়েছি টুয়ার্ডস, কোথায় যাচ্ছি জানো? থিম্পু না, আমরা একটা জায়গায় খেতে দাঁড়াবো একটু আগে, সেই জায়গাটার নাম কি? চুখাতে আমরা লাঞ্চ করব। তো ভুটানি লাঞ্চ, আমি খুব এক্সাইটেড। এইখানটায় প্রচন্ড গরম ছিল, এবার আস্তে আস্তে উপরের দিকে আমরা উঠছি, এবার ঠান্ডায় যাব। কলকাতা থেকে আসাই একটা বড় উদ্দেশ্য গরমকালে, সেটা হচ্ছে সামার ভ্যাকেশনে, সেটা হচ্ছে গরমটাকে দূরে রেখে ঠান্ডায় ঘুরতে আসা। আর তো চলুন এখন এক্সপ্লোর করা যাক ল্যান্ড অফ ঠান্ডা ড্রাগনস। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এসডিএফ এর ব্যাপারে। এসডিএফ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি। সেইটা ভারতীয়রা যখন ভুটানে আসছে তাদেরকে প্রত্যেক দিন পার হেড মানে মাথা পিছু 1200 টাকা করে দিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে 6 দিন থাকি, তাহলে 6 দিনের মধ্যে প্রত্যেক দিনই আমাকে 1200 টাকা করে এখানে জমা করতে হবে, এবং সেটা যখন ইমিগ্রেশন হয় সেই সময়তেই পুরো টাকাটা ওরা নিয়ে নেয়। এটা শুধুমাত্র ইন্ডিয়ানদের। ইন্ডিয়ান ছাড়া অন্যান্য দেশ থেকে যারা আসবে তাদের জন্য এসডিএফ এর অ্যামাউন্ট হচ্ছে $100 পার ডে। জার্নি করে অনেকটাই এগিয়ে এসেছি, আকাশ পুরো মেঘলা। তো এখানে আমাদের একটা রেস্টুরেন্টে দাঁড় করালো খাওয়ানোর জন্য। রেস্টুরেন্টের নাম হচ্ছে ডিভাইন মিডওয়ে। তো এখানে একটা মানে সিস্টেম আছে, এখানে গভর্নমেন্টের রুল আছে, সেটা হচ্ছে গাইড আর ড্রাইভার আমাদের যেটা বলে দিল যে এখানে অথরাইজড রেস্টুরেন্টেই ট্যুরিস্টদের ঢোকা অ্যালাও। তো যেগুলো আনঅথরাইজ রেস্টুরেন্ট, সেগুলো যদি ট্যুরিস্টরা ঢোকে আর সেখানে যদি খাওয়া দাওয়া করে ট্যুরিস্টের কোনো রকম ফুড পয়জন বা শরীর খারাপ হয়, তাহলে কিন্তু গাইড বা যে আমাদের ড্রাইভার আছে তাদের মানে চাকরি নিয়ে মানে টানাপোড়েন লেগে যায়, তখন তাদের ফাইন দিতে হয়। এটা খুব ভালো একটা জিনিস এবং এটা টুরিস্টদের জন্য খুবই একটা সেফ ডিসিশন। অ্যাবসলিউটলি। তো খুবই ভালো, যাক আমাদের এরকমই একটা আনঅথরাইজ রেস্টুরেন্ট, মানে সবারই অথরাইজ রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে এসছে। তো সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমরা প্রায় আধ ঘন্টা ধরে ওয়েট করেছিলাম যে খাবো বলে। আর এত পিসফুল জায়গাটা। তো আমরা আমাদের ইউজুয়ালি অর্ডার করে দিয়েছি থুকপা, চিকেন থুকপা। তো মানে তিব্বতীয় জায়গায় এসে তিব্বতীয় খাবার খাবো না, সেটা তো হয় না। হ্যাঁ, টিপ টিপ করে প্রচণ্ড মেঘে, দেখুন আমার পিছনটা কিছু দেখা যাচ্ছে না, এত মেঘলা আর এত পিসফুল জায়গাটা, মানে সত্যি শান্তি, ভুটান শান্তির জায়গা। যাই হোক, খাওয়া দাওয়া করি, তারপর আমরা এগোবো থিম্পুর দিকে। আর থিম্পুতে পৌঁছে আমি তো স্ট্রিট ওয়াক করতে বেরোবোই, আপনাদের সেটাও কিন্তু দেখাবো আজকে। কেমন লাগলো থুকপাটা? অসাধারণ খেতে,
খুবই সুন্দর খেতে, কারণ এই মানে টিবেটিয়ান স্টাইল খাবার আমার ভীষণ পছন্দের। আমি কলকাতায় মোমো আইএমে প্রচুর খেয়েছি, আর এখানে এসে অরিজিনাল থুপ্পা খাচ্ছি, অসাধারণ খেতে। আর খিদে পেটে তো আরোই ভালো লাগছে। একটা হেকটিক জার্নির পর ফাইনালি এসে পৌঁছলাম থিম্পুর হোটেলে। আর মানে বাইরেটা আজকে আর দেখালাম না, কারণ বাইরে অলরেডি অন্ধকার হয়েই গেছে। আর পরে সত্যি বলছি, মানে থিম্পু শহরটা দিয়ে যখন আসছিলাম গাড়িটা নিয়ে, যখন আমরা এই হোটেলে ঢুকলাম, আমি লাস্ট 2013-তে এসেছিলাম, তখন যে থিম্পুকে দেখেছিলাম আর এখন যে থিম্পু, হেল অ্যান্ড ইভেন ডিফারেন্স। মানে এত ডেভেলপ করেছে, এত সুন্দর সাজানো গোছানো শহরটা হয়ে গেছে, মানে অসাধারণ লাগছে দেখে। একদমই। আমি তো আগে কখনো ভুটান আসিনি, ভুটে ঢোকারও আগে যখন থেকে আমরা মানে স্টার্ট করেছি জার্নি, তখনই আমার মন বলছে এই জার্নিটা বেশ সুন্দর হতে চলেছে। একদম একদম। আর আমরা হোটেলে চলে এসেছি, হোটেলটা খুবই সুন্দর, আপনাদের দেখাচ্ছি। বাইরেটা তো খুবই সুন্দর, হোটেলের বাইরেটা আমরা দেখি, যদি যখন রেস্টুরেন্টে যদি যাই তখন আপনাদের একবার দেখাবো। আর না, সব থেকে ভালো কালকে ডে লাইটে দেখাবো, ডে লাইট সকালে ভালোই হবে। তো চলুন আপনাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই যে এই হোটেলটা থিম্পুর ঠিক কিরকম। অ্যাজ ইউজুয়াল কৃত্তিকা আপনাদের রুম ট্যুরটা দিচ্ছে। মেন এন্ট্রান্স, এখান থেকে ঢুকেই বাঁদিকে একটা ক্যাবিনেট মতো করা আছে, আর এখানে ওরা বাথ এসেনশিয়ালস গুলো দিয়ে দিয়েছে এখানে। আর ডান দিকে হচ্ছে বাথরুম, বাথরুমটা একবার দেখে নিন। বাথরুমটা খুবই ভালো, ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। তো বাথরুম থেকে বেরিয়ে আর একটা ছোট র্যাক এবং তার পাশে একটা বিরাট আয়না। আর এইদিকে হচ্ছে খুবই স্পেসিয়াস একটা রুম, দেখতেই পাচ্ছেন। ওইখানে বসার জায়গা আছে। আমি এখনো ভিউ দেখিনি, আমি কিন্তু হোটেলে ঢুকেই প্রথম দেখি ভিউ কিরকম। ভিউ সেরকম কিছু নেই, এখান থেকে একটা সামনে হোটেল তৈরি হচ্ছে তারই ভিউ। এনিওয়ে আমরা হোটেলে বেশি থাকি না, আপনারা খুব ভালো করেই জানেন। আমরা মানে দিনের আলো থাকলে সারাদিনই বাইরে থাকি। তো এই হোটেলটার নাম হচ্ছে, কি নাম ছিল? হোটেল মেটো। হোটেল মেটো। তো আমরা আপনাদের ডেসক্রিপশনে এই হোটেলের সম্বন্ধে জানিয়ে রাখবো। যদি আপনাদের মধ্যে কেউ থিম্পু আসেন এবং এই হোটেলে থাকতে চান, তাহলে কিন্তু অবশ্যই ওখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো চলুন আমরা এবার একটু ফ্রেশ হয়ে খাবার দাবার খাবো, একটু ডিনার করবো, খিদেও পেয়ে গেছে এবারে। তো সারাদিনের ধকল, সেই কাল রাত্রে ট্রেনে উঠেছি আমরা। তো চলুন একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক এবারে। সারাদিনের হেকটিক জার্নির পর আমরা সেই রাতে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু অপেক্ষা করছিল পরের দিনের থিম্পু শহরের অপূর্ব সৌন্দর্য এবং থিম্পু শহরের লোকাল সাইট সিইং। তাই পরের ভিডিওটির জন্য অপেক্ষা করুন এবং অবশ্যই এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।